আজকে আমরা মানুষের বেড়ে ওঠার যে জার্নি, মানে বিভিন্ন ধাপ, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে যে লেখাটা আছে, দ্য মাইলস্টোনস অফ হিউম্যান গ্রোথ, সেটা তো শুরুই হচ্ছে প্রিনেটাল পিরিয়ড দিয়ে। আমার একটা প্রশ্ন ছিল, মানে জন্মপূর্ব সময়কাল থেকে আলোচনাটা কি সবসময় এখান থেকেই শুরু হয়? খুব ভালো একটা পয়েন্ট। আমরা বেশিরভাগ সময়ই তো জন্মের পর থেকে ভাবি, তাই না? কিন্তু আজকে আমাদের হাতে যে তথ্যসূত্রটা রয়েছে, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বিকাশের শুরুটা কিন্তু গর্ভধারণের মুহূর্ত থেকেই হয়। এই যে প্রিনেটাল পিরিয়ড, মানে ওই ৯ মাস ১০ দিন বা ৪০ সপ্তাহ, এটা শারীরিক গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুম। এরপরই আসে ইনফেন্সি, মানে জন্ম থেকে ২ বছর বয়স পর্যন্ত। লেখাটা বলছে এই সময় শিশুরা মূলত তাদের সেন্সেস আর মোটর স্কিলস ব্যবহার করে পৃথিবীটাকে চিনতে শুরু করে। এই সেন্সেস আর মোটর স্কিলস, এই দুটো টার্ম যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন। অবশ্যই। ধরুন, একটা শিশু যখন একটা খেলনা হাতে নেয় বা মুখে দেয়। আচ্ছা, ওটা তো শুধু খেলা না। ওটা অ্যাকচুয়ালি তার ইন্দ্রিয় দিয়ে জিনিসটার আকার, ওজন, স্বাদ এইসব বোঝার চেষ্টা করছে। এটাই সেন্সের মাধ্যমে শেখা। আর হামাগুড়ি দেওয়া বা কোনো কিছু ধরতে হাত বাড়ানো, এগুলোই তো মোটর স্কিলস। ও আচ্ছা, মানে প্রত্যেকটা কাজই ওদের জন্য একটা নতুন আবিষ্কার। এই সময় তো মস্তিষ্কের বিকাশও সবচেয়ে দ্রুত হয়, তাই না? একদম ঠিক। এই সময়টা হলো পুরো ভিত্তি তৈরি। এরপর শিশু ঢুকে আর্লি চাইল্ডহুডে, মানে ২ থেকে ৬ বছর বয়স। তথ্যসূত্র একে কয়েকটা মজার নামে ডাকা হয়েছে, যেমন টয় এজ, প্লে এজ আর ইমিটেটিভ এজ। ইমিটেটিভ এজ মানে অনুকরণ করার বয়স। হ্যাঁ, কারণ এই বয়সে ওরা খেলনার জগতে থাকে, খেলার মাধ্যমে শেখে আর বড়দের দেখে দেখে সবকিছু অনুকরণ করার চেষ্টা করে। ভাষা শেখার জন্য এই সময়টা অসাধারণ। ইন্টারেস্টিং। তাহলে এই যে শিশুরা একা একা শিখছে, এখান থেকে তারা সোশ্যাল হতে শুরু করে কিভাবে? এর পরের ধাপটা লেটার চাইল্ডহুড, সেটার ভূমিকাটা কি? ঠিক ধরেছেন। ৬ থেকে ১২ বছর বয়সের লেইটার চাইল্ডহুডকে বলা হয় গ্যাং এজ। গ্যাং এজ। হ্যাঁ, এই সময় ওরা প্রথমবার বন্ধুদের নিয়ে নিজের একটা দল তৈরি করে। তবে তথ্যসূত্রে একে আবার ট্রাবলসাম এজও বলা হয়েছে। ট্রাবলসাম এজ শব্দটা তো বেশ নেতিবাচক শোনায়। মানে বাচ্চারা কি সত্যিই খুব ঝামেলা করে তখন? হ্যাঁ, এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। এই সময় ওরা একটু জেদি হয়, কারণ ওরা নিজেদের মতামত তৈরি করতে শিখছে। আমাদের হাতের তথ্যসূত্রে এর জন্য একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে, সুডো ম্যাচিউরিটি। সুডো ম্যাচিউরিটি, ছদ্ম পরিপক্কতা। একদম। মানে বাচ্চারা তখন হয়তো বড়দের মতো রাজনীতি নিয়ে কথা বলবে, কিন্তু কিন্তু দোকানে গিয়ে ১০ টাকার হিসাব মেলাতে পারবে না। এই অপরিপক্কতা আর জেদের মিশ্রণটাই বড়দের কাছে ট্রাবলসাম মনে হয় আর কি। বাহ, দারুণ ব্যাখ্যা। তাহলে বাল্যকালে দল তৈরি হলো, আর এরপর কৈশোরে মানে অ্যাডোলেসেন্সে সেই দলের মধ্যে নিজের একটা আলাদা পরিচয় খোঁজার চেষ্টা শুরু হয়। স্ট্যানলি হলের ওই যে বিখ্যাত স্টর্ম অ্যান্ড স্ট্রেস ধারণাটা। এক্স্যাক্টলি। এই সংযোগটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাডোলেসেন্স মানে ১২ থেকে ১৯ বছর বয়স। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। একদিকে লিডারশিপ স্কিলস তৈরি হচ্ছে, নতুন কিছু করার উদ্যম আসছে, তাই একে গোল্ডেন পিরিয়ডও বলা হয়। আচ্ছা। কিন্তু অন্যদিকে শুরু হয় ইমোশনাল ইনস্টেবিলিটি আর আইডেন্টিটি ক্রাইসিস। এই আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয়ের সংকট বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? এটা কি শুধু আমি কে এই প্রশ্নটা, নাকি আরও গভীর কিছু? এটা শুধু আমি কে নয়, বরং আমি কি হতে চাই, আমার জীবনের মূল্যবোধ কি হবে, সমাজের চোখে আমার পরিচয়টা কি, এসব এইসব জটিল প্রশ্নের একটা ঝড়। বন্ধুরা যা করছে সেটাই কি আমার জন্য ঠিক, নাকি আমার পথটা আলাদা? এই যে ভেতরের দ্বন্দ্ব, এই কারণে স্ট্যানলি হল একে স্টর্ম অ্যান্ড স্ট্রেস বা ঝড়ঝাপটার সময়কাল বলেছেন। তাহলে জন্মপূর্ব অবস্থা থেকে শুরু করে কৈশোরের এই জটিলতা পর্যন্ত পুরো জার্নিটাই আসলে একটার সাথে আরেকটা দারুণভাবে জড়িত। প্রতিটি ধাপই পরের ধাপের জন্য একটা ভিত্তি তৈরি করে দেয়। একদম। মানুষের বেড়ে ওঠার প্রক্রিয়াটা সত্যি অসাধারণ। আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা প্রশ্ন আসছে। এই যে অ্যাডোলেসেন্সকে আমরা একই সাথে গোল্ডেন পিরিয়ড আবার স্টর্ম অ্যান্ড স্ট্রেস বলছি, এই বিরোধাভাস বা কন্ট্রাডিকশনটাই কি জীবনের সবচেয়ে বড় শক্তি নয়? আমাদের হয়তো ভাবা উচিত আমরা বড়রা কিভাবে এই ঝড়ঝাপটাকে একটা সম্ভাবনায় বদলে দিতে পারি।
যেন আমাদের চারপাশের কিশোর কিশোরীরা নিজেদের একটা সেরা সংস্করণ খুঁজে পায়।